সুস্বাগতম। বীণা দাস ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব এবং অগ্নিকন্যা। বাংলার এই বিপ্লবী অগ্নিকন্যাকে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো বাংলার বিপ্লবী অগ্নিকন্যা বীণা দাস। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বীণা দাস 1911 খ্রিস্টাব্দে নদিয়া জেলার কৃষ্ণগড়ে জন্মগ্রহণ করেন, কিন্তু তাদের পূর্বপুরুষের বাসস্থান ছিল চট্টগ্রামে। তার পিতা ব্রাহ্ম সমাজী পণ্ডিত ও দেশপ্রেমিক বেনিবদ দাস ও মাতার নাম সরলা দাস। তার দিদি ছিলেন বিপ্লবী কল্যাণী দাস। পিতার আদর্শে প্রভাবিত হয়ে রাজনীতিতে যোগ দেন। 1947 খ্রিস্টাব্দে স্বাধীনতা সংগ্রামী জ্যোতিষ ভৌমিকের সঙ্গে তার বিবাহ হয়। কলকাতায় তিনি কলেজে পড়াশোনা করেছেন। পরবর্তীতে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 1911 সালে 20 অগাস্ট কৃষ্ণগড়ে বীণা দাসের জন্ম। বাবা বেবিনাল ছিলেন কটকের রেভেনস স্কুলের প্রধান শিক্ষক। তিনি নানা রকম সমাজ সেবামূলক কাজে যুক্ত ছিলেন। রাজদ্রোহীদের অপরাধে তাকে কৃষ্ণগড়ে বদলি করা হলো। সুভাষচন্দ্র বসু ছাত্র থাকাকালীন তার কাছে আদর্শগত অনুপ্রেরণা পেয়েছেন। বীণা জ্ঞান হওয়ার পর থেকে দেখেছেন ক্ষুব্ধ ভারতভূমি। পরিবারের সবাই দেশ মুক্তির কাজের সঙ্গে জড়িত। বাড়িতে থাকা বাবা শোনাচ্ছিলেন তাকে দেশ বিদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। রবীন্দ্রনাথ নজরুলের দেশাত্মবোধক কবিতা বাবার গম্ভীর গলায় শুনে শুনে মুখস্থ হয়ে গেল। বন্দে মাতরম গানটি শুনলেই গা শিউরে ওঠে ছোট্ট বীণার। গানটির অর্থ বুঝিয়ে দেন বাবা। তিনি কবিরা যখন গাইতেন, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে বাই, সেই দেখে বাড়িতে চরকা এলো। পরিবারের সবাই খদ্দেরের কাপড় পরতেন। স্বদেশী আন্দোলনে বীণাদের বাড়িতেও এসে লাগলো। দিদি কল্যাণী কলেজে পড়তে পড়তেই রাজনীতিতে জড়িয়ে পড়েন। বীণার মেজদাদা স্বদেশী আন্দোলনে যুক্ত থাকার অপরাধে গ্রেপ্তার হলেন। এর জন্য বাবা মোটেই বিচলিত নন। বাবা বুঝালেন, কোনো কিছুতে ভয়ে করে তুমি আদর্শ থেকে কিন্তু সরে যেও না। এইরকম পরিমণ্ডলের মধ্যে আপনি মাতৃমন্ত্রে দীক্ষিত হয়ে উঠলেন ছোট্ট বীণা। এক সময় অগ্নিগর্ভ ভারতবর্ষ, ভারতের জাতীয় স্তরে নেতারা বলছেন স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার, ওটা আমাদের চাই। স্বামী বিবেকানন্দ বলেছেন, ওঠো জাগো, নিজের পাওনা বুঝে নাও। তিনি আরও বলেছেন, আত্মশক্তিতে বলিয়ান হও। চারিদিকে শুধু শেকল ভাঙ্গার গান, মুক্তি সঙ্গীত। সেই মুক্তি দেশের, মুক্তি নিজের অন্তরাত্মার। একবার স্কুলে বড়লাটের স্ত্রী আসবেন, তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য তোড়জোড় চলছে। মেয়েদের দেখাশোনা করা হচ্ছে। নানান ফুল ভালো কাপড় পরে সবাই সেজে এসেছেন। সেই সময় অপমানে লজ্জায় বীণার চোখে জল চলে আসে। পরাধীন দেশে এইটা কি সম্ভব? তখনই বিদ্রোহী মন প্রতিজ্ঞা করে স্বাধীন দেশমাতার পায়ে ফুল দেওয়া হবে তার জীবনের ব্রত। 1828 সালে সাইমন কমিশন বসেছে ইংরেজ সরকার। সেই কমিশন দেখবে আগের কমিশনগুলির কাজ ঠিকমতো করা হয়েছে কিনা, কিন্তু এদের সদস্যদের মধ্যে একজনও ভারতীয় নেই। এরই প্রতিবাদী সারা ভারতে তীব্র প্রতিক্রিয়া চলছে সাইমন কমিশন বয়কটের ডাক। সেই সময় বীণা বেতন কলেজে পড়তেন। ক্লাস বয়কটের নেতৃত্ব দেওয়াতে পিকেটিং করার জন্য কর্তৃপক্ষের রোষের মুখে পড়লেন তিনি। কাজের সুবিধার জন্য বেতন কলেজ ছেড়ে দিয়ে তিনি ডায়োসেশনে ভর্তি হলেন। যোগ দিলেন গুপ্ত বিপ্লবী দলে। তখন বিপ্লবী দল ছিল অনেক। যুগান্তর, শ্রীসংঘ, অনুশীলন ইত্যাদি দলের কাজকর্ম এত গোপনে করা হতো যে কোনোটি ছোট দল কোনটি বড় দল কর্মীরা তা জানত না। সারা দেশে বিপ্লবীদের নানা আন্দোলন তীব্র বেগে চলছে। একদিকে গান্ধীজির লবণ আইন অমান্য আন্দোলন, আবার অন্যদিকে
চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, ডালহৌসি স্কোয়ারে অত্যাচারী পুলিশ কমান্ডার চার্লস ট্যাগার্টকে বোমা নিক্ষেপ, আরও কত কিছু। এই সময় মুক্তির আকণ্ঠ পিপাসা নিয়ে ছুটে এলেন বীণা দাস। তিনি বিপ্লবী যুগান্তর দলের নেত্রী কমলা দাশগুপ্তের কাছে নিজেকে সমর্পণ করলেন। নিজের সমস্ত শক্তি সামর্থ্য স্বাধীনতা কাজে উজাড় করে দিতে চান তিনি। কমলা দাশগুপ্ত তাকে বোঝালেন আজকের কাজের দায়িত্বের কথা, বিপদের কথা, কিন্তু নিজের সংকল্প অনড় বীণা। তারপর দলের সঙ্গে আলোচনা করে বীণাকে কনভোকেশন হলে গভর্নরকে গুলি করার দায়িত্ব দেওয়া হলো। বন্দুক বা রিভলভার ধরার সামান্য ধারণাটুকু নেই। গোপনে অনেক যত্নে তাকে শেখানো হলো সমস্ত কাজকর্ম। সেদিন গভর্নরের মাথায় গুলি না লাগলে উদ্দেশ্য ব্যর্থ হয়নি। গ্রেপ্তার হওয়ার পর প্রচণ্ড অত্যাচার করা হলো বীণাকে। বারবার জিজ্ঞাসা করল বন্দুক কোথা থেকে পাওয়া গেছে জানবার জন্য, কিন্তু কোনো কারণেই বিশ্বাসঘাতকতা করতে পারেননি তিনি। বিপ্লবী দীক্ষামন্ত্রী ছিল তার আদর্শের জন্য সততা, নিষ্ঠা, সাহস ও মন্ত্রমূর্তি, অর্থাৎ গোপনীয়তা রক্ষা করা। 9 বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত বীণা দাসকে প্রেসিডেন্সি জেল থেকে মেদিনীপুর জেলে নিয়ে আসা হলো। সেখানে তার সঙ্গে ছিলেন সুনীতি চৌধুরী, শান্তি ঘোষ। জেলে এসেও অন্যায় বিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে এতটুকু দ্বিধা করেননি তিনি। জেলের জমাদারিনী অসুস্থ কয়েদিকে লাঠিপেটা করবে, পুলিশদের ইয়ার্ডে জেলার এসে অত্যাচার করবেন, আর বীণা শান্তি সুনীতির মুখ বুঝে শেষ তা সহ্য করবেন, তাও কি হয়? এর প্রতিবাদে শুরু হলো অনশন, ধর্মঘট। জেলে এই নিয়ে বিরাট আন্দোলন পড়ে গেল। অনেকে অসুস্থ হয়ে পড়ল। অবশেষে 7 দিন পরে কয়েদির দাবি মেলে জেলারকে বদলি করে দেওয়া হলো। বিভিন্ন জেলে স্থানান্তরিত হয়ে থাকার পর গান্ধীজির সুপারিশে রাজবন্দীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তের পর 7 বছর জেলে কাটিয়ে বীণা মুক্তি পেলেন 1939 সালে। ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র বহন করতে গেলে চাই অর্থবল, লোকবল আর অস্ত্রশস্ত্রের যোগান। টাকার জন্য রাস্তায় রাস্তায় খবরের কাগজ বিক্রি করা চলল। টিউশনি করতে কিছু টাকা পাওয়া গেল। বাড়ি বাড়ি লটারির টিকিট বিক্রি করতেন। একদিকে গান্ধীজির অহিংসা আন্দোলন, অন্যদিকে সশস্ত্র আক্রমণ। দ্বিধাবিভক্ত বীণার মন। সুভাষচন্দ্র বসু কলকাতা থাকলে বীণাদের বাড়ি আসেন। বীণা সুভাষচন্দ্রকে জিজ্ঞাসা করেন স্বাধীনতা কোন পথে আসবে, হিংসার পথে না অহিংসার পথে? সুভাষচন্দ্র বোঝালেন জাতির মধ্যে, বিশেষ করে তরুণদের মধ্যে স্বাধীনতার জন্য প্রবল উদ্দীপনা জাগিয়ে তুলতে হবে। তখন প্রয়োজনে আঘাত আনতে হবে নানা জায়গায়, সেটা হিংসা অথবা অহিংসার কথা নয়। বীণা দাস তার আত্মজীবনীতে বলেছেন, আমি তো এই প্রশ্নে এর চেয়ে ভালো উত্তর আজ অবধি কারো কাছে পাইনি। প্রতিবাদী চরিত্রে বিদ্রোহ সমাজের উৎপীড়নের বিরুদ্ধে, মৌলিক অধিকার থেকে মানুষকে বঞ্চিত করার জন্য, টালিগঞ্জের চালকলে শ্রমিকদের অভাব অভিযোগ বোঝার জন্য দিনের পর দিন তাদের সঙ্গে মিশেছেন বীণা দাশগুপ্ত। নিয়মিত মিটিং মিছিল করেছেন। সেই সঙ্গে মহিলা সমিতি পরিচালিত মন্দিরা পত্রিকার পক্ষ থেকে একটু সাহিত্যচর্চা করার সুযোগ পাওয়া গেল। এই মন্দিরা পত্রিকার উদ্দেশ্য ছিল সাহিত্য চর্চার মধ্য দিয়ে রাজনৈতিক আদর্শ মতবাদ প্রচার করা, জনগণের মধ্যে সামাজিক দায়বদ্ধতা জেগিয়ে তোলা। এরই মধ্যে বীণাকে দক্ষিণ কলকাতার কংগ্রেস কমিটির সম্পাদিকা মনোনীত করা হলো। এই সময় কংগ্রেসের পক্ষ থেকে হাজরা পার্কে সভা ডাকা হলো। বলা হয় সবাই বেআইনি বীণাকে গ্রেপ্তার করে 3 বছরের জন্য প্রেসিডেন্সিয়াল বন্দি করে রাখা হলো। জেল থেকে ছাড়া পেলেন 1945 খ্রিস্টাব্দে। বহু বছর বিভিন্ন কর্মী ইউনিয়নের সঙ্গে জড়িত থাকলেন তিনি। 1947 খ্রিস্টাব্দে নোয়াখালীতে চলল নৃশংস হত্যাকাণ্ড, সাম্প্রদায়িক দাঙ্গা। সুচেতা কৃপালিনীর ডাকে সেখানে গেলেন তিনি। 1947 সালে ফরওয়ার্ড পত্রিকার সম্পাদক জ্যোতিষ ভৌমিককে বিয়ে করলেন তিনি। 1946 থেকে 51 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য ছিলেন বীণা দাস।
বিদেশি শাসক বিতাড়নই স্বাধীনতার শেষ কথা নয়। স্বাধীন দেশেও যেখানে মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে, বাক চিন্তা, মুক্ত চিন্তা অবরুদ্ধ করা হয়েছে, সেখানেই ছিল তার জিহাদ ঘোষণা। 1971 খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তানের স্বাধীন বাংলাদেশ হবার মুক্তিযুদ্ধের সময় বীণা দাস যশোর সীমান্ত থেকে জনসংযোগের কাজ করেছেন। 1975 খ্রিস্টাব্দে জরুরি আইন জারি থাকাকালীন তিনি প্রবল বিরোধিতা করেন। মরিচ জাপিতে শরণার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য ত্রাণ শিবিরে খোলার নানান সাহায্য এবং ভূমিকা তার ছিল যথেষ্ট। 1986 খ্রিস্টাব্দে 26শে ডিসেম্বর ঋষিকেশে প্রয়াত হন বিপ্লবী দাশগুপ্তা। দেশপ্রেম বীণার হৃদয় জুড়ে ও চেতনায় অনেক গভীরে কাজ করত। যে প্রেরণা, যে চেতনা, পুলিশের অত্যাচারে ভয়, কারাবন্দী হওয়ার ভয়, ফাঁসিতে যাওয়ার ভয় তুচ্ছ করে তিনি দেশের জন্য অম্লান বদনে পরিশ্রম করেছেন এবং সংগঠিত করেছেন অসংখ্য মানুষকে। আজ তার প্রয়াণে সমস্ত ভারতবাসী মর্মাহত। বন্ধুগণ, এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনোভূত হয়, সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করতে ভুলবেন না যেন।